সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমাদের এই করোনা ভাইরাস মহামারীর কারণে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিছুই বন্ধ হয়েছে। তাই জন্য তোমরা মনে করো না যে পড়াশোনা বন্ধ করে রাখলে চলবে। আমাদের কিন্তু পড়াশোনা বন্ধ করে রাখলে চলবে না। আমার সঙ্গে এর আগেও তোমাদের আরও ক্লাসে, এই অনলাইন ক্লাসে আরও বেশি তোমাদের সাথে আমার দেখা হয়েছিল বা কথা হয়েছিল, কিন্তু আমি আজও আবার উপস্থিত হয়েছি রাখি চক্রবর্তী সিংহারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে অনলাইন ক্লাসে। তোমাদের এই অনলাইন ক্লাসে সকলকে অনেক অনেক অভিনন্দন। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র মানে বাংলা সাহিত্য নিয়ে। আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য, কিন্তু বাংলা সাহিত্যের মধ্যে প্রথম পত্র, তার মধ্যে সে বিষয় হচ্ছে কবিতা। আজকে আমি তোমাদের কবিতা নিয়ে আলোচনা করব। কবিতা, এই কবিতা আলোচনা করতে গিয়ে আমি তোমাদের সঙ্গে শুধু একটু মাত্র আমি পাঠ শিরোনামটাকে নিয়ে আসার জন্য একটু আলোচনা করি যে আমরা জানি যে আমরা সকলেই কিন্তু পরিবারে বসবাস করি। পরিবারে কে থাকেন? মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, চাচা, চাচি সকলেই কিন্তু পরিবারে আমাদের থাকেন। তার মধ্যে আমাদের পরিবারের প্রধান কে? প্রশ্ন আমি করতেই পারি তোমাদেরকে যে আমাদের পরিবারের প্রধান বা অভিভাবক কে? পরিবারের অভিভাবক হচ্ছে আমাদের পিতা বা আমরা যাকে বলি বাবা। তাহলে পরিবারে তার পাশাপাশি আরও কে রয়েছে? আমাদের মা। তাহলে বাবা হচ্ছেন কে? পুরুষ। আর মা তিনি হচ্ছেন কে? নারী। আজকে আমরা আরও বেশি খেয়াল করে দেখি, আজকে আমাদের দেশের যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কে? তিনিও কিন্তু একজন নারী। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনিও নারী, আবার মাননীয় স্পিকার তিনিও কিন্তু হচ্ছেন নারী। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা নারী কবিতা নিয়ে। কবিতা হচ্ছে নারী, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমরা যাকে বলছি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমরা পেলাম তাহলে কবিতা নারী। এই নারী কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতেই বলবো যে আমরা এই যে আলোচনা করছি নারী কবিতা, সেই নারী কবিতার যে কবি পরিচিতি কাজী নজরুল ইসলাম, তিনি 1899 খ্রিস্টাব্দের 24শে মে বাংলা 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার বিদ্রোহী কবিতাটি বিজি পত্রিকায় যখন প্রকাশিত হয় এবং এই প্রকাশিত হওয়ার পরে কিন্তু তার সুনাম অর্জন চারদিকে ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। এর জন্যই তাকে বিদ্রোহী কবি বলা হয় বা আমরা তাকে বিদ্রোহী কবি হিসেবে চিনি। তার রচনাবলীতে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশের স্বাধীনতার পর তাকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হয়। আমরা জানি যে তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন। আমরা তাকে কোথায় নিয়ে আসি? আমরা তাকে বাংলাদেশে নিয়ে আসি সপরিবারে যখন তিনি দেশে আসেন তাকে কিন্তু আমরা বিভিন্ন উপাধি দিয়েছিলাম এবং আমরা জানি যে তিনি সপরিবারে আসার পর তার যে পুত্রবধূ তাকে কিন্তু সেবা শুশ্রূষা দিয়ে তাকে কিছুটা হলেও সুস্থ করে তুলেছিলেন। এবং আমরা জানি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধির স্থল রয়েছে। আবার তিনি 1976 সালে 29শে আগস্ট ঢাকায় আবার তিনি মারা যান। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী, কবি পরিচিতি মানে আমরা যাকে জাতীয় কবি বা বিদ্রোহী কবি বলছি কাজী নজরুল ইসলাম, তার মোটামুটি আমরা একটা পরিচয় পেলাম। এই পরিচয়ের পরে আমরা এখন তার সম্পর্কে তিনি যে আমাদের লিখেছেন কবিতা, গান, তারপরে উপন্যাস, প্রবন্ধ, তিনি সুর করেছিলেন অনেক কিছুই। তার মধ্যে থেকে আমরা তার পাই হচ্ছে কাব্যগ্রন্থ। তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে আমরা যাকে জাতীয় কবি বলছি তার কাব্যগ্রন্থগুলো হচ্ছে অগ্নিবীণা,
যে নাম করা যে কবিতা যার জন্য তিনি বেশি সুনাম অর্জন করেছিলেন, তার এই অগ্নিবীণা কাব্যগ্রন্থেরই একটা কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। তারপরে আমরা কি পাই যে অগ্নিবীণা, চক্রবাক, বিষের বাঁশি, বিষের বাঁশি এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ। আমরা কাব্যগ্রন্থগুলো ছাড়াও কিন্তু কবির মধ্যে থেকে পেয়ে থাকি উপন্যাস। তার উপন্যাসগুলো হচ্ছে মৃত্যু ক্ষুধা, কুহেলিকা। কাব্যগ্রন্থ পেয়েছি, আমরা এখন পাচ্ছি হচ্ছে উপন্যাস। উপন্যাসগুলো হচ্ছে কুহেলিকা, মৃত্যু ক্ষুধা, এগুলো হচ্ছে তার উপন্যাস। তাহলে আমরা কাব্যগ্রন্থ পেলাম, আমরা উপন্যাস পেলাম কবি, যাকে আমরা বলছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তারপরে আমরা তার আরও বেশি পাই, সেটা হচ্ছে নাটক। নাটক ঝিলিমিলি, আলেয়া, মধুমালা, এগুলোই। তাহলে আমরা বিস্তারিত যাব না, তার আগে আমরা একটু আলোচনা করলাম যে কবি পরিচিতিটা আসলে কি। আমি আজকে এই যে নারী কবিতাটা কাজী নজরুল ইসলামের, সেই কবিতাটা তার থেকে একটু মানে সংক্ষিপ্ত আকারে আমি একটু তোমাদের আবৃত্তি করছি। তোমরা সামনে বই নিয়ে একটু দেখো এবং যতটা পারো তোমরা একটু চেষ্টা করো। নারী, কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার এই যে কবিতাটা, নারী কবিতাটা তিনি লিখেছেন, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে নারী জাতিকে আমরা কখনোই অবহেলা করব না। কারণ বিশ্বের যত কিছু ঘটনা হয়েছে, যত কিছু ঘটনাই ঘটেছে, ঘটুক না কেন বা ঘটেছে যত কিছুই, সবার পিছনে পুরুষের পাশাপাশি রয়েছেন আমাদের নারী। আমরা যেমন দেখি আমাদের পরিবারে বাবা যতই থাকুক, মা ছাড়া আমরা কোনো কাজই করতে সঠিকভাবে করতে পারি না। এবং যত মহাযুদ্ধ দেখি, যত ভালো কাজ দেখি, সকল কিছুর পিছনেই কিন্তু রয়েছে আজকে নারী। তাহলে আমি কবিতাটা সম্পর্কে মানে আমি একটু এই পাঠ পরিচিতি, তার মানে কবি পরিচিতি আমরা পেয়েছি, আমরা পাঠ পরিচিতি, তার মানে কবিতাটা সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত আকারে এখন জানবো। সেটা হচ্ছে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি জানার আগে প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের একটু বলি যে আমরা মনে করছি যে যেহেতু আমাদের স্কুল কলেজ সব কিছুই বন্ধ, তাহলে আমাদের পরীক্ষাও বন্ধ, আমাদের পড়াশোনা না করলেও চলবে। কিন্তু তাই কি ঠিক? তা কিন্তু ঠিক নয়। আমাদেরকে কি করতে হবে? যেহেতু আমাদের পরীক্ষা যদি হয় বা না হয় সেটা আমাদের বিষয় নয়, আমাদেরকে নিজেদের জন্যই আমাদেরকে জানতে হবে, নিজেদের জন্যই আমাদেরকে পড়তে হবে। আমরা মনে করে আজকে আমি অষ্টম শ্রেণীর ক্লাস নিচ্ছি বা আমরা জিএসসি পরীক্ষা হওয়ার কথা, পরীক্ষা হচ্ছে না, কিন্তু তাই বলে আমরা কি মনে করব যে আমি ক্লাস 8 থেকে ক্লাস 9 উঠে গেলাম, তাহলে আমি ক্লাস 8-এ কি শিখলাম আমি যদি না পড়াশোনা করি? তাহলে আমাদেরকে কি করতে হবে? নিজের জন্যই আমাদেরকে জানতে হবে। তাহলে আজকে আমি এই নারী কবিতাটা কাজী নজরুল ইসলামের এই যে কবিতাটার মূল বিষয়বস্তুটা কি, আমি সেই সম্পর্কে আগে একটু আলোচনা করি। তাহলে নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে, সাম্যবাদী কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোন কবিতাটি? আমরা যেটা দেখছি নারী কবিতা। তাহলে সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি। তাহলে আমরা কিন্তু জানি যে এই যে কাজী নজরুল ইসলাম, তাকে কিন্তু আমরা আসলে বলছি সাম্যবাদী কবি। তার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা ছিল না। তাহলে সাম্যবাদী কবি নরনারী উভয়কেই মানুষ হিসেবে দেখেছেন। তিনি শুধু নরকেই নয়, তিনি নর এবং নারীকে সমান গুরুত্ব দিয়েছেন, সমান গুরুত্ব দিয়েছেন তার কাব্যে, দিয়েছেন এই কবিতায়। নর এবং নারীকে, আমরা পুরুষ এবং নারীকে উভয়কেই তিনি সমান গুরুত্ব দিয়েছেন। আমরা যেমন প্রিয় শিক্ষার্থী, আমরা যেমন জানি যে
আসলে অচল। সেই জন্যই আমাদের এই জাতীয় কবি তিনি বলেছেন যে নর এবং নারী দুজনেই কিন্তু একটা পরিবারের মধ্যে সম গুরুত্বপূর্ণ, বা তিনি গুরুত্ব দিয়েছেন এই নর এবং নারীকে সমানভাবে। তার মতে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী এবং পুরুষের অবদান সমান, কিন্তু কিন্তু আমরা এই কবিতা দেখছি বা আমরা মনে করি যে ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে নারীর অবদান ততটা লেখা হয়নি। পুরুষের অবদান যতটা লেখা হয়েছে নারীর অবদান ততটা লেখা হয়নি। তাহলে আমরা কি দেখছি যে পাঠ পরিচিতিতে আমরা যাচ্ছি যে নারী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নর এবং নারীকে সমান গুরুত্ব দিয়েছেন এই কবিতায় কাজী নজরুল ইসলাম। পুরুষের অবদান যতটা লেখা হয়েছে নারীর অবদান ততটা লেখা হয়নি, কিন্তু তিনি নর এবং নারীকে সেখানে সমানভাবে গুরুত্ব দিয়েছেন। তাই এখন দিন এসেছে কিসের? সম অধিকারের। এখন দিন এসেছে সম অধিকারের, মানে সমান অধিকারের। ছেলে এবং মেয়ে। তাই আমরা কি দেখছি? এখন দিন এসেছে সম অধিকারের। তার মানে নারীর যতটা গুরুত্ব রয়েছে পুরুষেরও কিন্তু ঠিক ততটাই গুরুত্ব রয়েছে। আমরা দেখছি যে আমাদের দেশের যদিও রাষ্ট্রপতি একজন পুরুষ, কিন্তু প্রধানমন্ত্রী আমাদের দেখা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু হচ্ছেন নারী। আবার একইভাবে শিক্ষামন্ত্রী হচ্ছেন নারী, একইভাবে আমরা দেখতে পাচ্ছি স্পিকার হচ্ছেন নারী। তাহলে এই যে আমরা দেখছি যে পুরুষের পাশাপাশি নারী কিন্তু কোনো কাজেই তারা পিছিয়ে নেই। তাহলে এখন দিন এসেছে সম অধিকারে, তাদের মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ণ করা যাবে না, মানে নারীদের অবদান কখনোই ক্ষুণ্ণ করা যাবে না, তাদের অবদান কখনোই ক্ষুণ্ণ করা যাবে না। নারীকে মর্যাদা দিতে হবে। নারীকে মর্যাদা দিলেই আমরা দেখব আমাদের পৃথিবী আজকে সুন্দর হবে এবং উন্নত হবে। তাহলে নারী পুরুষ উভয়কেই সম্মিলিতভাবে সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে। তারা কিন্তু আজকে এই কবিতার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে পুরুষরা দাস নয়, নারীরাও কিন্তু দাসী নয়, তাদেরকে যোগ্য মর্যাদা দিতে হবে। নারীরা আজ দাসী নয়, তাদেরকেও মর্যাদা দিতে হবে। যখনই আমরা তাদেরকে সঠিক মর্যাদা দিব বা সমানভাবে তাদেরকে গুরুত্ব দিব, তখন কিন্তু আমাদের দেশ আরো বেশি উন্নত হবে, আরো বেশি সুন্দর হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা নারী কবিতা সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেলাম। যে আমরা কবিতাটি সম্পূর্ণ করতে না পারলেও কি বললাম যে নারী কবিতাতে এই কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে আমরা নিয়েছি, এবং এখানে নরের সাথে সাথে মানে পুরুষের পাশাপাশি নারীকেও আমাদের এখানে গুরুত্ব দেওয়া হয়েছে সমানভাবে। ঠিক একইভাবে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে নারীদের অবদানও কিন্তু ততটাই লেখা উচিত। তাদেরকে পিছিয়ে থাকলে চলবে না, তাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি সম্পর্কে মোটামুটি একটু জানলাম। এখন সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে এই যে নারী কবিতাটা আমরা পেলাম, নারী কবিতাতে টুকিটাকি কিছু শব্দ আছে যেগুলো একটু কঠিন, কিন্তু খুব একটা কঠিনও নয়। আমরা এই দুই একটা কঠিন শব্দের অর্থ আমরা জানব। সাম্য। সাম্য শব্দের অর্থ আসলে কি? সাম্য, সাম্য হচ্ছে সমতা। সাম্য শব্দের অর্থ হচ্ছে সমতা। আমরা দেখছি যে প্রথমেই মানে শুরুতে আমরা দেখছি সাম্যের গান গান। সাম্য মানে সমতা। তাহলে কি পেলাম? যে আমরা সমতার গান গাইব, বা যেখানে সমানভাবে বা সঠিকভাবে সমানভাবে নারী এবং পুরুষকে গুরুত্ব দেওয়া হবে। তারপর আমরা এখানে আরো কিছু শব্দ পাই, সেটা হচ্ছে রণ। রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ।
রণ শব্দের অর্থ যুদ্ধ বা লড়াই। আমরা এখানে আরো বেশি শব্দ পাই, সেটা হচ্ছে পীড়া। পীড়া দেয়া সমানভাবে পীড়ন, পীড়ন ঘটা বা পীড়া দেয়া। পীড়ন মানে হচ্ছে এখানে পীড়া মানে যন্ত্রণা বা পীড়া মানে এখানে আমরা পাই যন্ত্রণা বা এখানে কষ্টও আমরা বলতে পারি বা দুঃখও বলতে পারি। সেটা গেল কি সাম্য শব্দের অর্থ সমতা, রণ শব্দের অর্থ যুদ্ধ, পীড়া শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণা বা দুঃখ বা কষ্ট। আরেকটা পাই সেটা হচ্ছে রচা। রচা মানে রচনা করা, রচনা করা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে নারী কবিতা পেলাম। এই নারী কবিতা থেকে কি বুঝতে পারলাম? নারী কবিতা থেকে আমরা বুঝতে পারি যে আজকে যে আমাদের পৃথিবী বা গোটা বিশ্ব কোনো দেশেই কিন্তু পিছিয়ে নেই, প্রত্যেকটি দেশই এগিয়ে যাচ্ছে বা এগিয়ে যাবে। এবং সেখানে আমরা দেখছি যে পুরুষের পাশাপাশি নারী কিন্তু কোনো অংশে আমরা দেখি পাইলট, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবখানেই কিন্তু নারীর পাশাপাশি পুরুষ রয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পুরুষের থেকে নারীরাই আবার এগিয়ে আছে বেশি। কবি সাহিত্যিক থেকে শুরু করে সকলকেই আমরা দেখি নারী। তাহলে আমরা যদি নারী জাতিকে সম্মান করি, আমরা নারীদেরকে সম্মান করতে শিখি, তাহলেও কিন্তু আমরা এগিয়ে যাব। আর আমাদের জাতীয় কবি বা আমরা যাকে বলছি বিদ্রোহী কবি, তিনি তার সময়েই কিন্তু নারীদেরকে গুরুত্ব দিয়েছিলেন অনেক বেশি। তিনি বলেছিলেন যে আমরা জানি আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা নেই, আমরা জানি আমাদের মধ্যে উঁচু নিচু নেই, আমরা জানি আমাদের মধ্যে মানে ছোট বড় নেই, সবার ঊর্ধ্বেই আমরা কাকে জানি? সবার ঊর্ধ্বেই আমরা জানি আমরা মানুষ। তাহলে দেখছি কি আমরা যে এই যে মানুষ, সেখানে ছেলে মেয়ে, ছোট বড়, নারী পুরুষ কেউই কিন্তু নেই। আমরা এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের থেকে তিনি কি করেছিলেন? তিনি কিন্তু গজল রচনা করেছিলেন। তিনি কি রচনা করেছিলেন? তিনি রচনা করেছিলেন শ্যামা সঙ্গীত। তাহলে আমরা সেখানেই দেখতে পাচ্ছি যে তার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই। তিনি একটা গান লিখতে গিয়ে তিনি লিখেছিলেন একের বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। তাহলে তার মধ্যে হিন্দু এবং মুসলমান, নারী এবং পুরুষ কোনোটার মধ্যেই কিন্তু আমরা তফাৎ দেখতে পাইনি। তিনি সকলকেই সমানভাবে এখানে গুরুত্ব দিয়েছিলেন। তাহলে আমরা কবিতাতে পড়ে, মানে আজকের যে আমরা এই নারী কবিতাটি পড়লাম, তাই নারী কবিতাটি পড়ে আমরা কি জানতে পারছি? যে নারীর প্রতি আমাদেরকে আরও বেশি শ্রদ্ধাশীল হতে হবে, নারীদেরকে সম্মান করতে হবে। এবং আমরা জানি যে নারী এবং পুরুষ মানে পুরুষের পাশাপাশি কোনো অংশেই কিন্তু নারীরা পিছিয়ে নেই। নারীদেরকে আমরা কোনো অংশেই অবহেলা, কোনো ক্ষেত্রেই অবহেলা করব না। আমরা আরও কিছু পাই যে কবিতার এক পর্যায়ে আমরা মানে যেখানে পাই যে সে যুগ হয়েছে বাসি, সে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। তার মানে যে যুগে আমরা বলছি যে দাস মানে অধীনস্থ বা নিচু মনে করা হচ্ছে, আমরা পুরুষকে যদি দাস মনে না করি, নারীরা কিন্তু সেখানে দাসী। আর সেই যুগ আর আমাদের এখন নেই। আমরা যুগের পর যুগ আমরা এগিয়ে গেছি, আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে। আমরা আরও বেশি জানি। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম তোমাদেরকে যে দেখতে পাই যে আমরা ভালো কিছুর পিছনে, আমরা প্রত্যেকটি যুদ্ধের পিছনে, প্রত্যেকটি ভালো রচনার পিছনে পুরুষের পাশাপাশি নারীর অবদান রয়েছে। নারীদেরকে দেখতে পাচ্ছি যে আমরা মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু এই আমাদের দেশে মুক্তিযুদ্ধের সময় কিন্তু নারীরাও আবার এগিয়ে এসেছিল। অনেক মানে নারী তাদের সিঁদুর দিয়েছিল, তারা বিধবা হয়েছিল, তাদের মানে মান সম্মান তাদের বিসর্জন দিতে হয়েছিল। এই সব কিছুকে খেয়াল করেই আমরা দেখব যে আমাদের জাতীয় কবি যে লিখেছিলেন নারী কবিতাটা, এই নারী কবিতা সেই যুগের কবিতায় তিনি নারীদেরকে সেই যুগ থেকেই তিনি এগিয়ে নিয়ে গেছেন। নারীদেরকে তিনি সেই যুগ থেকেই এগিয়ে নিয়ে গেছেন। তার মানে কোনো অংশেই আমরা পিছিয়ে নেই, আমাদেরকে এগিয়ে যেতেই হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি সেই কারণে আরও বলবো তোমাদেরকে যে আমাদেরকে এই যে যুগ এসেছে, আমাদেরকে করোনা ভাইরাসের কারণে মুখ বন্ধ করে বাড়িতে বসে বই বন্ধ করে বসে থাকলেই কিন্তু শুধু চলবে না। কি করতে হবে? আমাদেরকে এগিয়ে যেতে হবে।
জানতে হবে, নিজের জন্যই আমাকে শিখতে হবে। সেই কারণে আমরা পিছপা হব না, ঘরে বসে থাকলেই চলবে না। আমরা কিন্তু দেখছি আজকালকার যুগে বা এখনকার যুগে বেশিরভাগ স্কুল কলেজগুলোতে ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে। তাহলে কি নারীরা কোনো অংশে পিছিয়ে রয়েছে? তা নয়, আমরা দেখছি যে নারীরাও কিন্তু এগিয়ে গেছে, নারীরাও এগিয়ে যাচ্ছে। তাহলে আমাদের জাতীয় কবি ঠিক এতদিন আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1899 সালে। তখন থেকেই কিন্তু তিনি নারীদেরকে এগিয়ে নিয়ে গেছেন বিভিন্ন প্রেরণা দিয়ে, বিভিন্ন উৎসাহ দিয়ে। তাহলে দেখছি তখন যদি এত বেশি এগিয়ে যায়, তাহলে এখন কেন তারা এগিয়ে যাবে না? তাদেরকে এগিয়ে যেতেই হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই আলোচনা নারী কবিতা এতটুকুই দেখব, এবং সেখানে শুধু আমি তোমাদেরকে বলি যে তোমরা নারী কবিতাটা পড়ার পরে তোমরা কতটুকু বুঝলে বা কতটুকু শিখলে। তাহলে আমি তোমাদের একটা প্রশ্ন একটু দিয়ে দিই, যে একটু সলভ করার চেষ্টা করবে। সেটা হচ্ছে যে নারী কবিতায় কবি নারীর গুরুত্ব, নারী কবিতায় কবি নারীর গুরুত্ব বোঝাতে কি বলতে চেয়েছেন? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। আমরা আজকে এই যে অনলাইন ক্লাসে আমি আজকে বাংলা প্রথম পত্র বা বাংলা সাহিত্য তোমাদের নিলাম, এই এতটুকুতেই আজকে তোমাদেরকে সকলকেই শুভেচ্ছা, সকলকেই ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, আবারও কথা হবে। সবাই সাবধানে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই বলে আমি আজকের ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো